কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো এবং সাবধানে আছো। সবাই ভালো থাকো সেই প্রত্যাশা করব। তো আজকের আমরা যে বিষয়টা শিখছি সেটি হলো আমাদের ছাত্রছাত্রী যারা আছো তোমরা, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই বিষয়টা আমাদেরকে ভালোভাবে না জানলে আমরা পরীক্ষার খাতায় সবসময় কম নম্বর পেতে থাকব। এবং আজকের যে পাঠটি আমরা শিখব সেটি হলো সৃজনশীল প্রশ্ন পদ্ধতি। আসলে আমরা সৃজনশীল প্রশ্ন পদ্ধতি সম্পর্কে সবাই যথাযথ অবগত নয়। সৃজনশীল পদ্ধতি চালু হয়েছে অনেক দিন হয়ে গেল, অনেক বছর হয়ে গেল। সত্যি কথা বলতে গেলে কি, আমরা যারা টিচার আছি খুঁজলে পাওয়া যাবে যে অনেক শিক্ষকগণই এই সৃজনশীল প্রশ্ন এবং উত্তর সম্পর্কে যথাযথ ধারণা দিতে পারছে না। এর দোষটা হয়তো তাদের না, এটার যেভাবে ট্রেনিং দেওয়া দরকার, যেভাবে জানানো দরকার সেই বিষয়ে বা সেরকম সুযোগ সুবিধা সবার হচ্ছে না। কিছু কিছু শিক্ষকগণ শিখছেন বা শিখে নিচ্ছেন, কিন্তু সবাই পারছে না। তোমরাও যারা হয়তো বই গাইড টাইড বিভিন্ন কিছু দেখে টেকে উত্তর দাও, কিন্তু এর উত্তরগুলো যথাযথ হয় না, যার কারণে কম নম্বর পাও। তো আজকের যে সৃজনশীল পদ্ধতিটা আমরা জানবো শিখব, সেটা ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর সকল ছাত্রছাত্রীর দরকার। এটা ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের খুবই প্রয়োজন। তো তাহলে আমরা যেহেতু আর কোন কোন বিষয়গুলোর ক্ষেত্রে দরকার, আমাদের শুধু এখানে বাংলা না, বাংলা, তারপরে বিজিএস, ইসলাম শিক্ষা, বিজ্ঞান, এই যেসব বিষয়গুলো বা সাবজেক্টগুলোতে সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হয় সবগুলাই হলো একই ধরনের, একই নিয়মকানুন, একই পদ্ধতি, একই মানবন্টন। তো তাহলে তোমরা এটা যদি ভালোভাবে শেখো তাহলে তোমরা ওই সব সাবজেক্টগুলোতে সবসময় ভালো করতে পারবে। তো একটা সৃজনশীল পদ্ধতি, সৃজনশীল প্রশ্ন কিভাবে আসে সে সম্পর্কে তোমাদের জানা দরকার, নম্বর বন্টনটা জানা দরকার, তারপর কিভাবে উত্তর করলে তুমি পূর্ণ নম্বর পাবে সেটাও জানা দরকার। তো আজকের আমরা যে শিখব, যে বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে, সৃজনশীল প্রশ্ন পদ্ধতি, মানে সৃজনশীল প্রশ্ন পদ্ধতি কি এটা আমরা জানব। এরপরে জানব সৃজনশীল প্রশ্ন কাঠামোর গঠন, এটা কিভাবে গঠিত হয়েছে সেটা জানব। এই সৃজনশীল প্রশ্ন তৈরির পদ্ধতি, এই প্রশ্ন তৈরির পদ্ধতিটা আমি শুধু কিছু শিক্ষকগণের জন্য রেখেছি, যারা এই ভিডিওটা দেখবে তারা বুঝতে পারবে। এই প্রশ্ন তৈরির পদ্ধতিটা তোমাদের দরকার নেই, তবে তোমরা যদি জেনে রাখো যে এইভাবে প্রশ্নটা তৈরি হয়, তাহলে কি উত্তর চাওয়া হয়, কেমনভাবে উত্তর দিতে হয়, তাহলে তোমাদেরও এটা কাজে লাগবে। আরেকটা বিষয় আমরা জানব, সেটি হলো সৃজনশীল প্রশ্নের সঠিকভাবে উত্তর প্রদান পদ্ধতি। তো আমরা আজকে 4টা জিনিস শিখব। সৃজনশীল প্রশ্ন পদ্ধতি কি, সৃজনশীল প্রশ্নের কাঠামোর গঠন, আরও শিখব সৃজনশীল প্রশ্ন তৈরির পদ্ধতি, আরও শিখব সৃজনশীল প্রশ্নের সঠিকভাবে উত্তর প্রদান পদ্ধতি। আচ্ছা, তো এই সৃজনশীল প্রশ্ন পদ্ধতিটা আমাদের দেশে কিন্তু তৈরি হয়নি, এটা বাইরের কোনো একটা রাষ্ট্র থেকে শিক্ষাবিদগণের গবেষণার ফল হিসেবে আমরা এটা ব্যবহার করছি এবং বিভিন্ন দেশে চালু হচ্ছে। তো এটা যিনি করেছিলেন, যেভাবে উৎপত্তি হয় সেটা আমরা একটু জেনে নেই। সেখানে যার নাম আসে সর্বপ্রথম, তার নাম হলো বেঞ্জামিন ব্লুম। তার একটা বই আছে, বইয়ের নাম হলো ট্যাক্সোনমি। এই বেঞ্জামিন ব্লুম তিনি তার ট্যাক্সোনমি গ্রন্থে এই পদ্ধতিটা
প্রকাশ করেন এবং পূর্ণাঙ্গ রূপ দেন। তো আমরা একটু জেনে নেই সেটি কি। আমেরিকার শিকাগো বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানের অধ্যাপক বেঞ্জামিন ব্লুম জীববিজ্ঞানে ব্যবহৃত বিষয়গুলো শিক্ষাক্ষেত্রে ব্যবহারের সুযোগ করে দিয়েছেন। এই যে বেঞ্জামিন ব্লুম যিনি ছিলেন, তিনি হলো আমেরিকার খুব নামি দামি বিশ্ববিদ্যালয় শিকাগো বিশ্ববিদ্যালয়, সেইখানের জীববিজ্ঞানের শিক্ষক। তো উনি গবেষণার ফলে এই বিষয়টিকে আবিষ্কার করেছেন বা পেয়েছেন। তো তিনি এটা পরে সব বিষয়ে অন্তর্ভুক্ত করেছেন বা সবাই নিয়েছে। তার ট্যাক্সোনমিতে আচরণিক ভাষায় শিক্ষার উদ্দেশ্য প্রকাশ করেছেন। মানে শিক্ষার উদ্দেশ্য কি, তার যে ট্যাক্সোনমি গ্রন্থ আছে সেই গ্রন্থে তিনি উল্লেখ করেছেন। তিনি শিক্ষণের উদ্দেশ্য সমূহকে 3 ক্ষেত্রে ভাগ করেছেন। এই যে আমরা যে শিখছি, এই শেখার যে উদ্দেশ্য, এই উদ্দেশ্যটাকে তিনি 3 ক্ষেত্রে ভাগ করেছেন। এখন কিন্তু আমাদের দেশেও তার এখানে আমরা যা বলবো সেইটাই কিন্তু বাংলাদেশে এখন কার্যকরী ভূমিকা পালন করছে বা কার্যকর রয়েছে। আচ্ছা, সেই 3টা কি? সেই 3টা হলো এক জ্ঞানমূলক বা মননশীলতার ক্ষেত্র। তো শিক্ষাক্ষেত্রে জ্ঞান অর্জনের ক্ষেত্রে 3টা বিষয় তিনি ভাগ করেছেন। তার মধ্যে 1 নম্বর হলো মননশীলতার ক্ষেত্র। এখানে যে হজ বড় ল কিছু দেওয়া আছে, এগুলো তোমাদের দেখার দরকার নেই। তো এই ক্ষেত্রে কি জানবে, এই জ্ঞানমূলক ও মননশীলতার ক্ষেত্রে একজন শিক্ষার্থী কি জানবে? এক্ষেত্রে শিক্ষার্থীর জ্ঞান ও সামর্থ্য অর্জনের উপর জোর দেওয়া হয়, যাতে স্মরণ, চিন্তন এবং যুক্তির প্রক্রিয়ার প্রয়োজন হয়। এর পরের ভাগটা তিনি কি দেখিয়েছেন, সেটি হলো অনুভূতিমূলক বা আবেগিক ক্ষেত্র। দ্বিতীয় ভাগটা এখানে হলো এক্ষেত্রে উপলব্ধি কি, বুঝতে পারা, অনুধাবন, আবেগ, আগ্রহ, দৃষ্টিভঙ্গি, মনোভাব ও অনুধাবন পরিস্থিতির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। মানে 2 নম্বর ক্ষেত্রটা এরকম। এর হলো 3 নম্বর হলো মনোপেশিস ক্ষেত্র। এক্ষেত্রে মন পেশি সঞ্চালন শৈলী ও অনুধাবন প্রক্রিয়ার ওপর জোর দেওয়া হয়। আমাদের যে পড়াশোনার কার্যক্রমটা চলে, এটা কিন্তু এর সাথে মনের সাথে সম্পর্ক রয়েছে। সেই ক্ষেত্রে মন, হাত, পা, শরীরের বিভিন্ন অংশ কিন্তু কাজ করে। এগুলোর উপর নির্ভর করে আমরা কতটুকু কিভাবে শিখতে পারব। এই জন্য তিনি এটা নিয়ে আসছেন। এখন আমাদের যেটা জানার দরকার, শিক্ষার ক্ষেত্রে 3টা ভাগের একটা ভাগ আমাদের পাঠ্যসূচিতে জ্ঞান অর্জনের ক্ষেত্রে চলে আসছে। আমরা যে বইটি পড়ছি, বিভিন্ন জ্ঞান অর্জন করছি, উপরে যে 3টা ভাগের কথা বলছিলাম, তার একটা ভাগ আমরা এখানে আলোচনা করব। সেটাই হলো আমাদের সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে কাজ করছে। বাকিগুলো অন্যান্য যে সাবজেক্ট আছে বা অন্যান্য অধিকতর যে বিষয় আছে সেগুলোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো এখানে প্রথম যেটা বলেছিলাম আমি, যে জ্ঞানমূলক বা মননশীলতার ক্ষেত্র, এর ইংরেজি নাম দিয়েছেন বা ইংরেজি হলো কগনিটিভ ডোমেইন। এই জ্ঞানমূলক বা মননশীলতার ক্ষেত্র, এটাকে শ্রেণীবিভাগ করেছেন তিনি, যেহেতু এটাই আমাদের সৃজনশীল পদ্ধতি শেখার উপকরণ বা উপায়। তো এটার শ্রেণীবিভাগ করেছেন কি কি, সেখানে দেখি। এই জ্ঞানমূলক ক্ষেত্রকে, মানে আমরা যে জ্ঞান অর্জন করি সেই অর্জনের উপর ভিত্তি করে তিনি এই জ্ঞানমূলক বা মননশীলতার যে নাম দিয়েছেন, এটাকে 6 ভাগে ভাগ করেছেন। কিন্তু এগুলো উপক্ষেত্র। আমরা যে জ্ঞান অর্জন করি তার কিন্তু 3টা ভাগ উপরে দেওয়া আছে। তার যে প্রথম যেটা ছিল, তার আবার উপক্ষেত্র হচ্ছে 6টি কি কি আমরা একটু দেখে নেই। এখানে শ্রেণী বিভাগ: 1 জ্ঞান বা নলেজ, 2 অনুধাবন বা উপলব্ধি, আন্ডারস্ট্যান্ডিং, 3 প্রয়োগ বা অ্যাপ্লিকেশন, 4 হলো বিশ্লেষণ, অ্যানালাইসিস, 5 সংশ্লেষণ, তারপরে 6 নম্বরে হলো মূল্যায়ন, ইভ্যালুয়েশন যেটা আমরা বলি। তাহলে আমরা যে শিখছি আমাদের বিষয়গুলো, সেইখানে এই 6টার কথা বলা আছে এবং আমরা যে প্রশ্নগুলোর উত্তর দিই সেটাও কিন্তু এরকম: জ্ঞান, অনুধাবন বা উপলব্ধি, প্রয়োগ,
তারপরে হলো বিশ্লেষণ, সংশ্লেষণ এবং মূল্যায়ন। আমরা যে সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর দিই, সেই সৃজনশীল প্রশ্নগুলোতে মূলত 6টা ভাগ। তোমরা যারা 6 থেকে পড়ছো তারা একটা সৃজনশীল প্রশ্নে দেখেছো 4টা প্রশ্ন থাকে। প্রথম প্রশ্নটার নাম হলো জ্ঞান বা জ্ঞানমূলক, পরের খ নাম্বারের প্রশ্নটার নাম হলো অনুধাবন বা উপলব্ধি, অনুধাবনমূলক প্রশ্ন। গ নাম্বার প্রশ্নটার নাম থাকে প্রয়োগমূলক প্রশ্ন। এরপর ঘ যেটা থাকে সেটার নাম দেওয়া আছে উচ্চতর দক্ষতা। এই উচ্চতর দক্ষতা কিন্তু 3টা নিয়ে উচ্চতর দক্ষতা। সেখানে এটা আমরা বলবো যে বিশ্লেষণ, সংশ্লেষণ এবং মূল্যায়ন, এই 3টার নিয়ে হলো উচ্চতর দক্ষতা। তো এই উচ্চতর দক্ষতায় তোমার যে কোনো একটা চাওয়া হয়, বিশ্লেষণ করতে বলা হয়, না হলে সংশ্লেষণ প্রশ্নের উত্তর চাওয়া হয়, অথবা তোমাকে মূল্যায়ন করতে বলা হয়। সেক্ষেত্রে যদি কোনো সৃজনশীল প্রশ্ন তোমার সাথে থাকে, একটা সৃজনশীল প্রশ্ন তুমি নিয়ে নাও, বাংলা বই খুলে বা কোনো একটা সমাজ বই বা ধর্ম বই খুলে একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে নাও। সেখানে দেখবা যে ক নম্বর যে প্রশ্নটা আছে সেটার নাম হলো জ্ঞানমূলক প্রশ্ন, ওখানে লেখা নেই। খ নাম্বার প্রশ্নের নাম হলো অনুধাবনমূলক প্রশ্ন। আচ্ছা, জ্ঞানমূলক প্রশ্নের মার্কস হলো 1 বা নম্বর 1, অনুধাবনমূলক প্রশ্নের নম্বর হলো 2, প্রয়োগমূলক প্রশ্নের নম্বর হলো 3, এরপর উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের নম্বর হলো 4। তো এটা কিভাবে আসছে এই বিষয়ে আমি একটু পরে আলোচনা করছি। তো সেখানে উচ্চতর দক্ষতায় আবার 3টা ভাগ থাকে। 3টা ভাগ কী কী? সেখানে বিশ্লেষণ, সংশ্লেষণ এবং মূল্যায়ন। এখানে যে 3টা আমরা দেখছি, এই যে দেখো, বিশ্লেষণ, সংশ্লেষণ এবং মূল্যায়ন। তোমাকে এর যে কোনো একটা প্রশ্নের উত্তর দিতে হবে। অনেক সময় বলা হয় যে মূল্যায়ন করো, প্রশ্নের শেষে দেখবা 4 নম্বর প্রশ্ন মূল্যায়ন করো। আচ্ছা, এরপরে আমরা আসবো জ্ঞানমূলক ক্ষেত্রের শ্রেণী বিভাগ। আমরা তো এটা জানছি এইগুলো কি, আসলে জ্ঞান কি সেটা আমরা একটু জেনে নেই। জ্ঞান কি? জ্ঞান বা নলেজ কি? এটি জ্ঞানমূলক ক্ষেত্রের সবচেয়ে নিচু স্তরের উদ্দেশ্য। জ্ঞান বলতে পূর্বে শেখা কোনো সুনির্দিষ্ট সার্বজনীন, এখানে বানান কিছু মিসিং থাকতে পারে, কিছু বানান ভুল হতে পারে, কারণ আমি এটা যেভাবে টাইপ করছি মোবাইলে কিছু সমস্যা হয়েছে, এলোমেলো হয়ে গিয়েছে। আমি যা বলছি সেটা মনে রাখতে চেষ্টা করবা। তো সুনির্দিষ্ট বা সার্বজনীন কোনো কিছুর সংজ্ঞা, ঘটনা, প্রক্রিয়া, তত্ত্ব ইত্যাদি স্মরণ করার মানসিক প্রক্রিয়াকে বোঝায়। জ্ঞান হলো কি? পূর্বে আমরা শিখেছি, দেখেছি, শুনেছি বা জেনেছি সেই জিনিসগুলোকে মনে রাখা, মানে স্মরণ করে রাখা, সেটা হলো জ্ঞান। আবার বলছি, জ্ঞানমূলক কি বা জ্ঞান কি? এটি জ্ঞানমূলক ক্ষেত্রের একটি সবচেয়ে নিচু স্তর, মানে এটা হলো প্রথম স্তর, নিচের দিকের স্তর। জ্ঞান বলতে পূর্বে শেখা কোনো সুনির্দিষ্ট সার্বজনীন কোনো কিছু সংজ্ঞা, ঘটনা, প্রক্রিয়া, তত্ত্ব ইত্যাদি স্মরণ করার মানসিক প্রক্রিয়া। যেমন A+B² সূত্র কি, বাংলাদেশের রাজধানী কোথায়, ইন্ডিয়ার রাজধানী কোথায়, এই করোনা ভাইরাসের ইংরেজি নাম কি, এই যে আমরা জিনিসগুলো শিখেছি, বা আমের রং কেমন, বাংলাদেশের জাতীয় ফুল কি, এই যে বিষয়গুলো, এগুলো হলো জ্ঞান বা জ্ঞানমূলক যে বিষয়টা আমরা জেনে আসছি, এটা তোমার জানা কোনো বিষয়। এরপরে এই জ্ঞানমূলক ক্ষেত্রে শিক্ষণফলকে নিম্নোক্তভাবে লেখা যায়। মানে এই যে জ্ঞানমূলক প্রশ্নটা কিভাবে আসে বা কিভাবে করা হয় সে সম্পর্কে কিন্তু এইখানে এখন বলা হবে। তো এই জন্য আমরা কি করব, এটা ভালোভাবে জেনে নিতে হবে, এই কারণে যে প্রশ্ন কিভাবে করা হয় এবং উত্তর কিভাবে দেওয়া হয়। তো এই ক্ষেত্রে আমরা কি করি বা কি শিখতে পারি? শিশু পরিচিত ফুল, ফল, তারপরে জীবজন্তুর নাম বলতে পারবে, ছড়া ও কবিতা আবৃত্তি করতে পারবে। এই যে জ্ঞানমূলকের বিষয়টা আছে, এখানে এই বিষয়গুলো অন্তর্ভুক্ত। তাহলে আমরা শুরুতেই কি দেখলাম? এই জ্ঞানমূলকের ক্ষেত্রে যে শিশু পরিচিত ফল, ফুল, তারপরে জীবজন্তুর নাম বলতে পারবে,
তাছাড়াও কবিতা আবৃত্তি করতে পারবে। আচ্ছা, যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি শনাক্ত করতে পারবে ইত্যাদি। উদাহরণ হিসেবে বলা যায়, আমরা যদি একটা উদাহরণ দেই সেক্ষেত্রে কি বলা যায় দেখো, পঞ্চম শ্রেণীর, যেহেতু সবাই আমরা পঞ্চম শ্রেণী পাশ করে আসছি, সেই ক্ষেত্রে আমরা উদাহরণটা এইখান থেকেই নেব। এটা একেবারে তোমাদের কিন্তু শিশু থেকেই ধরা হয়। এই সৃজনশীলের তোমরা যে পঞ্চম শ্রেণীতে প্রশ্নের উত্তর দিয়ে আসছো, সেটা কিন্তু তোমরা 3টা প্রশ্নের উত্তর অলরেডি দিয়ে আসছো বা 3টা বিষয় শিখে আসছো, জ্ঞান, অনুধাবন আর হলো প্রয়োগ। এই উচ্চতর দক্ষতাটা শুরু হয়েছে তোমার এখানে 6 থেকে। আচ্ছা, তাহলে জ্ঞানমূলক কি এটা বোঝার জন্য আমরা একটা উদাহরণ নিয়ে আসবো এবার। সেটা কি, উদাহরণ হিসেবে বলা যায় পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পাঠ্য বইয়ের 88-89 পৃষ্ঠায় বেগম রোকেয়া সম্পর্কে কিছু তথ্য বর্ণিত আছে। প্রথম বাক্যটি শুরু করা হয়েছে এভাবে: বেগম রোকেয়া 1880 সালে রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন। এ বিবৃতির আলোকে জ্ঞান বা স্মরণ করার বিষয়ে প্রশ্ন হলো, কি প্রশ্ন, যে বেগম রোকেয়া কত সালে জন্মগ্রহণ করেন। এটা হলো জ্ঞানমূলক প্রশ্ন, কারণ শিক্ষার্থীরা পাঠ্য বই পড়ে 1880 সালে বেগম রোকেয়া জন্মগ্রহণ করেন এ তথ্যটি মনে রাখবে। তথ্যটি সরাসরি টেক্সট বই আছে, মানে আগেই বলা হয়েছে জ্ঞানমূলক বিষয় হলো আগে কোনো কিছু দেখেছো, জেনেছো বা শিখেছো সেই বিষয়টা, এবং যেটা সরাসরি তুমি কোথাও পাবে পাঠ্যপুস্তকে, কোথাও কোনো ভাবনা চিন্তা না করেই উত্তরটা দিতে পারবে। আচ্ছা, এরপরে আমরা আসব জ্ঞানমূলক ক্ষেত্রে শিখন ফলকে নিম্নোক্ত ক্রিয়াপদ ব্যবহার করে লেখা যায়। মানে এটা আমরা কিভাবে এই প্রশ্নগুলো আসে বা এই প্রশ্নগুলোর উত্তর আমরা কিভাবে দিই, সেই জিনিসটা কিন্তু এখানে বলা হয়েছে, যে এই শিখন ফলকে আমরা কিভাবে প্রকাশ করি বা লিখি। যেমন বর্ণনা করা, এটা এভাবে বলি যে বর্ণনা করো বা সংজ্ঞা লেখো বা সংজ্ঞায়িত করা, প্রতিলিপি করা, শনাক্ত করা, বিবরণ দেওয়া, তালিকাবদ্ধ করা, মিল করা, মুখস্থ করা, নামকরণ করা, বিন্যস্ত করা, খসড়া তৈরি করা, চিনতে পারা, সম্পর্ক দেখানো, স্মরণ করা, পুনরায় পুনরায় করা, উপস্থাপন করা, উপযুক্তটি বেছে নেওয়া, সাজানো ইত্যাদি। তোমরা যে দেখেছো যারা বিভিন্ন শ্রেণীতে আছো, যে প্রথম প্রশ্ন কিভাবে আসে, রবীন্দ্রনাথের ঠাকুরের জন্মসাল কত বা কত তারিখ তিনি জন্মগ্রহণ করেন, বা এই কবিতাটি, অমুক কবিতাটি কে লিখেছেন, এরকম যে বিষয়গুলো, এরকম প্রশ্ন দিয়ে আসে এবং তার উত্তরটা ওইভাবে দিতে হয়। এরপরে আমরা পরেরটা শিখব। পরেরটা হলো অনুধাবন বা উপলব্ধি, ইংরেজিতে যেটাকে বলে আন্ডারস্ট্যান্ডিং। তো অনুধাবন জিনিসটা কি সেটা আমাকে বুঝতে হবে। অনুধাবন হলো কোনো কিছু বুঝতে পারা, উপলব্ধি করতে পারা। তো এটা সংজ্ঞা দিয়েছে, এখানে সংজ্ঞা দেওয়া আছে, একটু এটা দেখে নাও এবং বুঝে নাও। বিষয়বস্তু তথ্যসমূহ কতখানি উপলব্ধি করতে পেরেছে শিশু সে সক্ষমতাকে বুঝায়, অর্থাৎ কোন ধারণা বা তথ্যকে বুঝে সহজভাবে বর্ণনা করা। আচ্ছা, সহজভাবে সে উত্তর দিতে পারে। এইখানে হলো অনুধাবনটা আমি একটু আবার ভালো করে বলে দিচ্ছি তোমাদেরকে। সেটা হলো কোনো জিনিস বুঝে, তুমি একটা গল্প পড়েছো, একটা অঙ্ক করেছো, সেইটাকে ভালোভাবে বুঝে সেই আলোকে সেখান থেকে তোমার সরাসরি এটার উত্তর বইতে বা কোনো কিছু দেখে শুনে সরাসরি পাবে না, কিছু অংশ পাবে, বাকি অংশটুকু তোমাদেরকে নিজের যোগ্যতায়, মানে তোমার মাথা শক্তি দিয়ে লিখে দিতে হবে। এখন কিভাবে তুমি মেধা শক্তি প্রয়োগ করবে, সেই ক্ষেত্রে ওই বিষয়টা যদি তুমি বুঝতে পারো, যে পাঠটা তোমাকে শেখানো হয়েছে, বোঝানো হয়েছে, সেটা যদি তুমি ভালোভাবে বুঝতে পারো, তাহলেই তুমি ওই প্রশ্নের উত্তর দিতে পারবে। আচ্ছা, এখন এটা উহা বর্ণনা করার ক্ষমতাকে সহজভাবে বুঝে, অর্থাৎ কোনো ধারণা বা তত্ত্বকে বুঝে উহা বর্ণনা করার ক্ষমতাকে অনুধাবন বা
বোধগম্যতা বলা হয়। এ শ্রেণীর উদ্দেশ্যকে আবার 3 ভাগে ভাগ করা যায়। এখানে 3টি ভাগে ভাগ করা হয়েছে। কি কি? যেমন অনুবাদ করা আছে, তারপরে ধারণা আছে, যেটা এখানে একটু বানান ভুল আছে, তারপর হলো অনুবিদিতকরণ আছে। তো এখানে কোনো কিছু নিজের ভাষায় বলা, কোনো কিছু বিস্তারিত ব্যাখ্যা দিতে পারা, তারপর জানার তথ্য থেকে অজানা তথ্য বের করতে পারা। এখন এই অনুধাবনে আমরা কি কি বিষয়ে আর কি লিখতে যাই বা লেখার প্রয়োজন পড়ে, বা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে এই প্রশ্নের উত্তরগুলো চাওয়া হয়, সেক্ষেত্রে তোমাকে কোনো কিছু বুঝিয়ে লিখতে বলতে পারে, বিস্তারিত ব্যাখ্যা দিতে বলতে পারে। আচ্ছা, তারপরে হলো জানা থেকে অজানা তথ্য বের করা। মানে আমি তোমাদের কোনো একটা পাঠ পড়ালাম, একটা পাঠ পড়ানোর পরে সেখানে সেই পাঠটার মধ্য থেকে সমগোত্রীয় বা ওই শ্রেণীর কোনো প্রশ্ন যদি আমি বের করতে বলি, সেটা হলো জানা থেকে অজানা খুঁজে বের করতে পারা। এরপরে এর শিখন ফলকে কীভাবে বর্ণনা করা হয়েছে সেটা আমরা দেখি। গল্প, কবিতা, কথোপকথনের মূল বিষয়বস্তু বুঝে বলতে পারবে। মুদ্রিত বই, পুস্তক, পত্র, পত্রিকা, সংকেত, নির্দেশ পড়ে বলতে পারবে। তোমাদের এইগুলা জানার দরকার এই জন্য যে অনুধাবন ক্ষমতায় বা খ নম্বর প্রশ্নে কোন কোন বিষয়গুলো উত্তর দিতে হয়। তোমাদের উত্তর দেওয়ার সময় তুমি কি কি মনে রাখবে। যে বেগম রোকেয়ার বিখ্যাত হওয়ার কারণ বলতে পারবে। সামাজিকীকরণের সমাজবিজ্ঞানের অন্তর্ভুক্ত করার কারণ ব্যাখ্যা করতে পারবে। এখানে উল্লেখ করা যায় যে এখানে একটা উদাহরণ দেওয়া আছে, 5ম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পাঠ্য বইয়ের 19 পৃষ্ঠায় বর্ণিত আছে। কি আছে দেখি। নারী আন্দোলনের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন এ সময় নারী শিক্ষা বিস্তারে নিরলস পরিশ্রম করেন। এখন যদি প্রশ্ন করা হয় বেগম রোকেয়াকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি কেন? দেখো, এটা একটা কিন্তু অনুধাবনমূলক প্রশ্ন হয়ে গেল। প্রশ্নটির উত্তর উক্ত বাক্যটির মধ্যে লুকায়িত আছে, মানে সরাসরি নাই, লুকায়িত আছে, যেটা তোমাদেরকে খুঁজে বের করতে হবে। শিক্ষার্থীরা বর্ণিত বাক্যটি যথাযথভাবে অনুধাবন করতে পারলে প্রশ্নটির উত্তর দিতে পারবে। এটি হলো অনুধাবন বা অনুধাবনমূলক ক্ষেত্রে আচ্ছা, এটি হলো অনুধাবন। এইখানে একটু এটা নিচে যাবে। অনুধাবনমূলক ক্ষেত্রে শিখন ফলকে নিম্নোক্ত ক্রিয়াপদ ব্যবহার করে লেখা যায়। যেমন অনুবাদ করা, কি কি সেই ক্রিয়াপদগুলো আমরা একটু দেখে নেই। অনুবাদ করা মানে তোমাদেরকে অনুবাদ করতে বলতে পারে, পরিবর্তন করতে বলতে পারে, নির্ভরযোগ্য করা, বর্ণনা করতে বলতে পারে, আলোচনা করা, কোনো বিষয়ে আলোচনা করতে বলতে পারে, পার্থক্য নির্ণয় করা। আমরা যে পার্থক্যগুলো লেখি বা তোমরা লেখো সেটা এখানে এই জ্ঞান অনুধাবনমূলক প্রশ্নে থাকবে। তারপর হলো প্রাককারণ বা মূল্য নিরূপণ করা, এটা হলো গণিতের বিষয় থেকে আসে। ব্যাখ্যা করা, এগুলা এই প্রশ্ন ধর্ম, বাংলা, বিজিএসের ক্ষেত্রে আসে। ভাষায় ব্যক্ত করা, বিস্তৃত করা, সাধারণীকরণ করা, উদাহরণ দেওয়া, শনাক্ত করা, নির্দেশ করা, অনুমান বা সিদ্ধান্ত করা, অবস্থান নির্দেশ করা, মূলভাব ঠিক রেখে শব্দান্তরে অর্থ প্রকাশ করা, পূর্ব সংকেত বা ভবিষ্যৎ বলা, চিনতে পারা, পুনর্বার লেখা, পুনর্বিবেচনা করা, উপযুক্ত বিষয়টি বেছে নেওয়া, সংক্ষেপ করা, শ্রেণীকরণ করা। মানে এই বিষয়গুলোর আলোকে তোমাদেরকে প্রশ্ন করা হয়। এখন বলতে পারো যে স্যার এখানে কিন্তু বাংলা, সমাজ, বিজ্ঞান, ধর্ম, গণিত সব বিষয় কিন্তু অন্তর্ভুক্ত করা আছে। যেমন যদি বলি সাধারণীকরণ করা, এটা বা অবস্থান, অনুমান বা সিদ্ধান্ত করা, আবার মূলভাব ঠিক রেখে শব্দ অর্থ, এটাও কিন্তু বাংলায়, মানে সব সাবজেক্টের জন্যই এটি। এরপরে আমরা 3 নাম্বার প্রশ্ন যেটা জানি গ, সেটার নাম হলো প্রয়োগমূলক প্রশ্ন, অ্যাপ্লিকেশন। প্রয়োগমূলক প্রশ্নটা কি, কেমন আসে, কিভাবে উত্তর দিতে হয় সেটা আমরা একটু পরে বলছি, কিন্তু কিভাবে প্রশ্ন করা হয় এবং কি কি থাকে সেটা আমরা জানি।
জ্ঞানমূলক ক্ষেত্রের তৃতীয় ধাপ হলো প্রয়োগ। এই যে আমরা যে জ্ঞান শিখি তার তৃতীয় ধাপ হলো প্রয়োগ। কোনো ধারণা, পদ্ধতি, সূত্র বা কোনো অর্জিত জ্ঞানকে বাস্তব ক্ষেত্রে নতুন পরিস্থিতিতে সমস্যা সমাধানের কাজে লাগানোর ক্ষমতা। মানে কোনো জ্ঞান তুমি শিখেছ, তার আলোকে তোমার সমস্যা সমাধান করবা। আমি একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিই। আমি ক্লাসে পড়ালাম যে ইপটিজিংয়ের কুফল সম্পর্কে। আমি বিজিএস পড়িয়েছি বা ধর্ম পড়িয়েছি, বাংলা পড়িয়েছি, সেখানে কোনো একটা ঘটনাকে উল্লেখ করলাম। সেখানে এভাবে বললাম যে আমার পাশের বাড়িতে কোনো একটা মেয়েকে ইপটিজিং করা হয়েছে, সর্বশেষ সে সেই অভিমান বা তার মান সম্মান হানির জন্য সে আত্মহত্যা করে। আমি এটা তোমাদেরকে শেখালাম। এখন যদি বলি যে তাহলে এভাবে যদি একটা প্রশ্ন যদি করে দেই যে ইপটিজিং প্রতিরোধে আমাদের করণীয় কি, আবার এটা কিভাবে প্রয়োগ হবে, প্রয়োগের বিষয়টা আমি দেখাচ্ছি। যে আমি এটা শিখালাম, শিখানোর পরে আমার এখান থেকে পাঠটা শুনলে, তারপরে রাস্তায় গিয়ে ইপটিজিং করলে, তো তখন কি হবে, আমার সেই পাঠ শিখানো কিন্তু ব্যর্থ হয়ে গেছে। এবং বিষয় হলো এইটা, আমি যা শিখিয়েছি সেই জিনিসটা তুমি অনুধাবন বা উপলব্ধি করতে পারোনি, বুঝতে পারোনি, যে কারণে এরকম হয়েছে। এইখানেও বিষয়টা যে কোনো ধারণা, পদ্ধতি, সূত্র বা কোনো অর্জিত জ্ঞানকে বাস্তব ক্ষেত্রে বা নতুন পদ্ধতিতে বা সমস্যা সমাধানের কাজে লাগানোর ক্ষমতা। যেমন আমি তোমাদের একটা গণিত শিখালাম, একটা সূত্র শেখালাম যে একটা বিল্ডিংয়ের মাপ কিভাবে বের করা যায়। এটা শেখানোর পরে যদি বলা হয় যে তুমি তোমার বাড়িতে একটা বিল্ডিং করতে চাচ্ছ, সেক্ষেত্রে তুমি এই মাপটা কিভাবে দেখাবে। এখন আমি যে বিল্ডিংয়ের মাপটা শিখালাম সেটা হয়তো দেখা যাচ্ছিল যে 100 ফিট বাই 100 ফিট, তোমার বাড়ি যে বিল্ডিংটা করবে সেটার হয়তো 50 ফিট বাই 50 ফিট। এখন আমার ওই সূত্র অনুযায়ী, কথা অনুযায়ী তুমি তোমার নিজের যোগ্যতায় তুমি 50 ফিটের সেই বিল্ডিংটাকে কিভাবে দাঁড় করাবে, কিভাবে নকশা করবে, সেই বিষয়গুলো হলো এই কিন্তু প্রয়োগ। মানে তুমি কোনো বিষয় জেনেছো, সেই জানা জ্ঞানকে প্রয়োগ করা, অন্য কোনো জায়গায় দেখানো। এখন এটা কিভাবে, শিখন ফল, এটার যে শিখন ফল আছে, তোমরা যে বিষয়টা শেখো সেই শিক্ষার যে আমরা যে ফলাফলটা যাচাই করি সেটা হলো শিখন ফল। ওইটার আলোকেই আমরা প্রশ্ন করি। তো সেই ক্ষেত্রে কি কি থাকে দেখো, এইখানে তুমি এই প্রয়োগে কি কি করতে পারবে বা কি কি প্রশ্ন আসে, কি কি শিখতে হবে। শিক্ষার্থী বিরাম চিহ্নের সঠিক ব্যবহার করতে পারবে। শিক্ষার্থী বিভিন্ন আনুষ্ঠানিক পরিবেশে প্রয়োজনীয় আদব কায়দা প্রকাশ করতে পারবে। মানে এখানে আমি তুমি একটা অনুষ্ঠানে গিয়েছো, সেখানে ওই অনুষ্ঠানের সামাজিক রীতি অনুযায়ী তোমাকে কিভাবে চলতে হবে সেই জিনিসটা শিখাবে। শিক্ষার্থী যোগ বিয়োগ সংক্রান্ত সমস্যার সমাধান করতে পারবে। উদাহরণ হিসেবে উল্লেখ করা যায় যে বেগম রোকেয়ার মতো সমাজের মানুষের কল্যাণের জন্য তুমি কি করতে পারো। 5টি কাজের নাম লেখো। এ প্রশ্নটি হলো প্রয়োগমূলক, কারণ এ সকল তথ্য পাঠ্য পুস্তকে নেই। শিক্ষার্থীরা তাদের পাঠ্যাংশ থেকে বেগম রোকেয়ার কারণ এ সকল তথ্য পাঠ্যপুস্তকে নেই। শিক্ষার্থীরা তাদের পাঠ্যাংশ থেকে বেগম রোকেয়ার জীবনী পড়ে পাঠের মর্ম অনুধাবনের পর আরও গভীর চিন্তা করে নিজ জীবনে তা প্রয়োগের চিন্তা থেকে এ প্রশ্নের উত্তর দিতে পারলে সেটি হবে প্রয়োগশীলতা। মানে ওখানে যেটা বলা হয়েছিল যে বেগম রোকেয়া কোথায় জন্মগ্রহণ করে এবং শিক্ষাক্ষেত্রে সে নিরলস পরিশ্রম করেছিল। তো সেই ক্ষেত্রে যদি প্রশ্ন করা হয় এভাবে, যে প্রশ্নটা ছিল কি, যে বেগম রোকেয়ার মতো সমাজের মানুষের কল্যাণের জন্য তুমি কি করতে পারো বা তুমি করতে পারো এমন 5টি কাজের নাম লেখো। বেগম রোকেয়া শিক্ষাক্ষেত্রে যে কাজ করেছে, তুমি মানুষের কল্যাণের জন্য কি কি কাজ করতে পারো, জনকল্যাণের জন্য। তাহলে তোমাকে এখানে ভেবে চিনতে এবং বেগম রোকেয়ার যে পাঠটি ছিল সেটা থেকে তথ্য নিয়ে তারপরে তুমি উত্তর দেবে। আচ্ছা, তো এটার ক্রিয়াপদ আমরা শিখেছি। প্রয়োগশীলতার ও উপক্ষত্বকে শিখন ফলকে নিম্নোক্ত ক্রিয়াপদ
ক্রিয়াপদ ব্যবহার করে লেখা যায়, যথা লেখা, পরিবর্তন করা, পছন্দ করা, গণনা করা। মানে কোন ধরনের প্রশ্নের উত্তরগুলো আসে বা আমরা চাই, বা তোমরা এই গ নাম্বার যে প্রয়োগমূলক প্রশ্নে কোন ধরনের প্রশ্নের উত্তর, কেমন উত্তরগুলো দাও সে বিষয় সম্পর্কে। লেখা, পরিবর্তন করা, পছন্দ করা, গণনা করা, প্রদর্শন করা, আবিষ্কার করা, নাটকে রূপান্তরিত করা, নিয়োগ করা, উদাহরণসহ ব্যাখ্যা করা, নিপুণতার সাথে নড়াচড়া করা, এটা বিজ্ঞানের জন্য। পরিবর্তন করা, কার্য সংগঠন করা, অনুশীলন করা। তারপরে পূর্ব সংকেত, ভবিষ্যৎ বলা, প্রস্তুত করা, উপস্থাপন বা উৎপাদন করা, সম্পর্ক দেখানো, তালিকাভুক্ত করা, নকশা বা খসড়া প্রস্তুত করা, সমস্যা সমাধান করা, কাজে লাগানো, প্রয়োগ করা ইত্যাদি। এই গেল তাহলে আমাদের 3টা বিষয় আমরা শিখলাম। সেখানে হলো জ্ঞানমূলক, অনুধাবনমূলক আর প্রয়োগমূলক। এখন আমরা উচ্চতর দক্ষতার বিষয় জানব, যেটা হলো 4 নম্বর প্রশ্ন, অর্থাৎ ঘ। উচ্চতর দক্ষতার বিষয় যে আমি আগেই বলেছিলাম, উচ্চতর দক্ষতা প্রশ্নটি 3টা বিষয় নিয়ে কাজ করে। সেখানে বলেছিলাম যে সংশ্লেষণ, বিশ্লেষণ আর হলো মূল্যায়ন। এর যে কোনো একটা পার্ট চাওয়া হবে। এখানে সৃজনশীল প্রশ্নর কিন্তু ভাগ হলো 6টা, কিন্তু তোমাদেরকে 4টা প্রশ্নের, ওই 6টা থেকে 4টা প্রশ্নের উত্তর চাওয়া হয়। শেষে যে ঘ নাম্বার আছে, ঘ, সেটা হলো উচ্চতর দক্ষতা। সেখানে 4 নম্বর। সেই 4 নম্বরের ক্ষেত্রে তোমাকে 3টা থাকে জ্ঞান, অনুধাবন, প্রয়োগ, এবং আরেকটা থাকে যে কোনো একটা বিষয় সম্পর্কে আলোচনা করতে বলা হয় 4 নম্বরের শেষের 1 নম্বরের জন্য। সেটা হলো বিশ্লেষণ, সংশ্লেষণ বা মূল্যায়ন। তো এখন আমরা বিশ্লেষণটা কি সেটা জানব। কোনো সমগ্রকে ক্ষুদ্র অংশসমূহ পুঙ্খানুপুঙ্খ রূপে চিনতে পারা, সমগ্রকের সঙ্গে ক্ষুদ্র অংশসমূহের সম্পর্ক স্থাপন করতে জানা, বিভিন্ন বৈশিষ্ট্যের আলোকে সমগ্রকের অংশসমূহ আলাদা করতে পারা। বিশ্লেষণ কি আমি আবার বলছি, কোনো সমগ্রকের ক্ষুদ্র অংশসমূহ পুঙ্খানুরূপে চিনতে পারা, সমগ্রকের সঙ্গে ক্ষুদ্র অংশসমূহের সম্পর্ক স্থাপন করতে জানা। আমি একটু উদাহরণ দিয়ে এখানে বলি। ধরো এখন আমের সিজন, তোমার বাবা বাজার থেকে কতগুলো আম নিয়ে আসছে। এখানে একটা আমকে যদি আম নামে যে জিনিসটা জানি, সেই আমটাই কিন্তু অনেক কিছু পাওয়া যায়। উপরেই থাকলে শোকলা বা বাকল আমরা যেটা বলি, তারপরে ভিতরে থাকে রসালো অংশ যেটা কোষ আমরা খাই, তার ভিতরে থাকে একটা আঁটি। এখন এই 3টা মিলে কিন্তু নাম হয়েছে আম। এখন এইখানে এই যে আমটা থেকে যখন আমরা 3টা জিনিস আলাদা করব, তখন কিন্তু 3টা নাম হয়ে যাবে। একটা নাম হবে শোকলা বা ছোলা বা বাকল, একটার নাম হবে কোষ বা টিস্যু যেটা যে অংশটা খায়, আর একটা হবে আঁটি বা বিচি। এখন এই যে আস্ত একটা জিনিসকে আলাদা করে বিশ্লেষণ করা বা দেখানো, যেমন হয়তো মনে করো যে কি দেব, একটা কলম, আমরা একটা কলমকেই নেই, কলম নামে যে জিনিসটা চিনি, সেখানে কি কি থাকে, একটা নিব মানে সেটা প্লাস্টিক থাকে, তারপর তার মধ্যে কালি থাকে, এবং আলাদা একটা অংশ লাগে স্টিল। তো সামগ্রিক মিলে ওইটার নাম কলম, যেটাকে বলা হয় সমগ্র অংশ। কিন্তু যখন আমি ওই কলমটা থেকে আলাদা করে প্লাস্টিক, নিব বা স্টিলটাকে আলাদাভাবে দেখাবো, সেটাই হলো বিশ্লেষণ। তো এখানে শিক্ষার্থী কিভাবে শিখবে, শিখন ফলটা কি আমরা একটু দেখি। শিক্ষার্থী 100 পর্যন্ত বা ছোট বড় কর্ম অনুসারে সাজাতে পারবে। এটা একটু প্রাইমারি লেভেলের জন্য বলা হয়েছে। মূলত এটা প্রাইমারির জন্য, আবার উপর শ্রেণীতেও প্রয়োজন পড়ছে। শিক্ষার্থী জীব ও জ্বর সম্পর্কে তথ্য সংগ্রহ করে তুলনা শ্রেণীকরণ করতে পারবে। শিক্ষার্থী সমাজের সদস্য হিসেবে নিজের অধিকার ও কর্তব্যসমূহ ব্যাখ্যা করতে পারবে। তারপর উদাহরণ হিসেবে উল্লেখ করা যায়, সমাজের মানুষ হিসেবে আমাদের অনেক অধিকার ও কর্তব্য রয়েছে। তো সেক্ষেত্রে কী বলছে,
পঞ্চম শ্রেণীর একজন শিক্ষার্থীকে আমাদের অধিকার ও কর্তব্য সম্বলিত একটি সমন্বিত চার্ট দিয়ে উক্ত চার্ট থেকে যদি আমাদের দায়িত্ব কর্তব্য আলাদা করতে দেওয়া হয়, তাহলে কাজটি করতে গিয়ে শিক্ষার্থীরা নিশ্চয়ই অধিকার ও কর্তব্যের বৈশিষ্ট্যগুলো ভালোভাবে জেনে নিয়ে উক্ত বৈশিষ্ট্যের ভিত্তিতে অধিকার ও কর্তব্য সমূহ আলাদা করতে পারবে। এখন এর শিখন ফলটা কি বিশ্লেষণের আমরা একটু দেখি। পরখ করে দেখা, মূল্য নিরূপণ করা, ভেঙে দেখানো, হিসেব করা, শ্রেণীকরণ করা, তুলনা করে পার্থক্য দেখানো, সমালোচনা করা, চিত্র অঙ্কন করা, প্রভেদ বা পার্থক্য করা, পৃথক করা, তারপরে পার্থক্য করা, পরীক্ষা করা, শনাক্ত করা, উদাহরণসহ ব্যাখ্যা করা, এগুলো কিন্তু আসে তোমার 4 নম্বর প্রশ্নে। তারপর অনুমান বা সিদ্ধান্ত করা, মডেল আদর্শ তৈরি করা, খসড়া তৈরি করা, তারপরে কি আছে নির্দিষ্ট বিষয় বের করা, প্রশ্ন করা, সম্পর্ক দেখানো, উপযুক্তটি বেছে নেওয়া, ক্ষুদ্রতর অংশে বিভক্ত করা, বিশ্লেষণ করা। যেমন আগেই আমি বলেছিলাম যে আমের শুধু ওখানে আম হলো সমগ্র একটা বিষয়, তার বিচি বা আটি যেটা আছে সেটাকে যদি আলাদাভাবে তুমি পরিচিত করাই দাও আম থেকে এনে, তাহলে সেটা কিন্তু বলা হতে পারে যে এই বিচি দিয়ে কি কি করা হয় বা এগুলো কি কি কাজে লাগে এরকম। সেই ক্ষেত্রে আমরা কিন্তু তোমাদেরকে একটা উদ্দীপক দেই, সেই উদ্দীপকের আলোকে তোমার যে জানা জ্ঞান, পাঠ্যপুস্তকের সাথে সংশ্লিষ্ট যে পাঠ সেখান থেকে এবং তোমার মেধা শক্তি থেকে উত্তরটা বের করে নেওয়া হয়। এরপরে 5 নম্বরের যে ধাপটা আছে সেটাকে বলা হচ্ছে সংশ্লেষণ। কারণ সংশ্লেষণ কি এটা আমরা জানব। জ্ঞানমূলক ক্ষেত্রের 5ম ধাপ হলো সংশ্লেষণ। জ্ঞানমূলক ক্ষেত্রের 4র্থ ধাপ হলো বিশ্লেষণ। কোনো বস্তু উপাদানের ক্ষুদ্র উপাদানসমূহকে একত্রীকরণের মাধ্যমে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার নাম হলো সংশ্লেষণ। এ স্তরের আচরণিক পরিবর্তন হবে সৃষ্টিধর্মী কাজ বা পরিকল্পনা করার ক্ষমতা। এই বিষয়টাকে আমি একটু বুঝিয়ে দিই। এখানে আমরা কি করছিলাম, আমি একটা উদাহরণ দেই। যেমন কি আনবো, সাধারণ একটা জিনিস নিয়ে আসি। ধরো ছেলেদের পকেটে মানি ব্যাগ থাকে, মেয়েদের আলাদা পার্স থাকে। তো এই ব্যাগটা বের করে তুমি টেবিলের উপরে রাখলে, তো রাখার পর ওটার কি নাম থাকে, ব্যাগটাকে যখন টেবিলের উপরে রাখলে তখন রেখে তুমি কারো কাছে চাইলে তখন কি বললে, পার্সটা দাও বা মানি ব্যাগটা দাও। বা তোমার স্কুল ব্যাগ যেটা আছে, স্কুল ব্যাগের ভিতরে বই রেখে স্কুল থেকে বাড়িতে গেলে তারপরে এক টেবিল থেকে আরেক টেবিলে নেওয়ার জন্য মাকে ডেকে বলে, তখন কি বলবে, বই খাতা কলম ব্যাগ আমাকে দাও, না একবারে বলবে ব্যাগ দাও। এখন এই যে ব্যাগটাকে যদি আমরা খুলি সেখানে কি কি দেখতে পারবো, সেখানে তোমার পেন্সিল আছে, কলম আছে, টিফিন বক্স আছে, খাতা আছে, ডায়েরি আছে, ইত্যাদি অনেক জিনিস আছে। এই সবগুলোকে ভরে যখন তুমি ব্যাগের মধ্যে রাখলে তখন সেই ব্যাগটার নাম হলো স্কুল ব্যাগ। এখন বিষয়টা হলো এরকম, সেখানে অনেকগুলো বিষয়কে একত্রে করে দেখানো। আগেরটায় আমরা 8টা বিষয়কে আলাদা আলাদা করে দেখিয়েছিলাম, যেটার নাম ছিল কি বিশ্লেষণ। আর এখানে অনেকগুলো বিষয়কে একত্র করে দেখানোর বিষয় হলো সংশ্লেষণ। আচ্ছা, এই শিখন ফলকে নিম্নোক্ত ক্রিয়াপদে ভাগ করা যায়, সেটা কি কি? শিক্ষার্থী, আমরা একটু দেখে নিই। শিক্ষার্থী গল্প, বর্ণনা, বক্তৃতা, আলোচনা শোনার পর তা নিজের ভাষায় লিখতে পারবে। শিক্ষার্থী সুনির্দিষ্ট পদ্ধতি অনুসরণের পর ফলাফলসমূহ নিজের ভাষায় ব্যাখ্যা বর্ণনা লিখতে পারবে। মানচিত্রের বিভিন্ন অংশ জোড়া লাগিয়ে পূর্ণাঙ্গ একটি মানচিত্র তৈরি করতে পারবে। এটা একটা সুন্দর উদাহরণ। একটা মানচিত্র তোমার কাছে দেওয়া হলো, তখন যদি আমি বলি বাংলাদেশটা কোথায় আছে এবং বাংলাদেশের বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করো। মানচিত্র থেকে যখন তুমি বাংলাদেশ দেখিয়েছো, তো মানচিত্রের একটা অংশ হলো বাংলাদেশ, সেটা কিন্তু ছিল বিশ্লেষণ। আর এখানে কি, মানচিত্র দেখে যদি তুমি বিভিন্ন অংশ, একটা মানচিত্রকে কেটে আমি কুটি কুটি করে দিলাম,
যখন বলি তুমি মানচিত্রটাকে সাজাও, সাজিয়ে আস্ত একটা মানচিত্র তৈরি করে দাও, তখন এটা হবে কিন্তু এই যে সংশ্লেষণ আমরা যেটা পড়ছি সেটা হলো সংশ্লেষণ। আচ্ছা, একটি মানচিত্র বিভিন্ন অংশে খণ্ডিত করে পঞ্চম শ্রেণীর কোনো শিক্ষার্থীকে উক্ত খণ্ডিত, এখানে খণ্ডিত হবে, উক্ত খণ্ডিত অংশসমূহ জোড়া লাগিয়ে পূর্ণাঙ্গ মানচিত্র তৈরি করতে দিলে উক্ত শিক্ষার্থীর সমগ্রকের আমরা যে বলছি সমগ্রক বলে আস্ত বা আস্থা, সমগ্রকের পূর্ণাঙ্গ মানচিত্রের সাথে খণ্ডিত অংশসমূহের সমগ্রকের সাথে খণ্ডিত অংশসমূহের সম্পর্ক চিন্তা করে যদি কাজটি সফলভাবে সমাপ্ত করতে পারে সেটি হবে সংশ্লেষণ। তাহলে আশা করি তোমরা কিছুটা বুঝতে পেরেছ। এখন এই শিখন ফলগুলো কি কি? সংযুক্ত করা, আমরা যেগুলো বলি তোমাদের, সংযুক্ত করা, সম্মত হওয়া, লেখা সুবিন্যস্ত করা, তারপরে আছে রচনা করা, নির্মাণ করা, সৃষ্টি করা, অঙ্কিত করা, বিকশিত বা উন্নয়ন করা, কৌশল ব্যাখ্যা করা, সূত্র আকারে প্রকাশ করা, উৎপাদন করা, পরিকল্পনা করা, পূর্ব প্রস্তুত করা, পুনরায় সজ্জিত করা, পুনর্গঠন করা, সম্পর্ক দেখানো, চিনতে পারা, পুনঃপরীক্ষা করা, পুনর্বার লেখা, প্রতিষ্ঠা বা খসড়া করা, সংক্ষেপে করা, সমন্বিত করা, বলা বা সাজানো, এই বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকে। এরপরে আমরা সর্বশেষটা আসবো এই 6 নাম্বার, সেটা হলো মূল্যায়ন। মূল্যায়নটা কি? তোমাদেরকে এই উচ্চতর দক্ষতা ভিত্তিক যে প্রশ্নটা আসে, উচ্চতর দক্ষতামূলক প্রশ্নে মূল্যায়ন করতে বলা হয় কোনো কিছুর আলোকে, উদ্দীপক ও গল্পের আলোকে মূল্যায়ন করো, এরকম প্রশ্ন থাকে। তো সেই জিনিসটা কি? মূল্যায়ন হলো বিশেষ উদ্দেশ্যের প্রেক্ষিতে নির্দিষ্ট মানদণ্ডের আলোকে কোনো কিছুর মূল্যমান বিচার করা। আবার বলছি, মূল্যায়ন হলো বিশেষ উদ্দেশ্যের প্রেক্ষিতে নির্দিষ্ট মানদণ্ডের আলোকে কোনো কিছুর মূল্যমান বিচার করার প্রক্রিয়া। এই জিনিসটাকে আমাদের একটু ভালো করে বুঝে নিতে হবে। মূল্যায়ন জিনিসটা কি? ধরো তোমরা 6-এ 5-এ যারাই পড়ো, তোমরা হয়তো একটা গল্প পড়েছ। কি একটা গল্প? পরিচিত একটা গল্পের নাম আমি দেই, অনেকেরই মনে আছে হয়তো, সততার পুরস্কার, একটা গল্পের নাম আমি বললাম। এখন সততার পুরস্কার গল্পটা আমরা সেখানে পড়েছি সবাই, বা যারা না পড়ছি তারাও জানি। সেখানে 3 জন ইহুদির কথা বলা হয়েছিল, যেখানে ফেরেশতা পরিচয় না দিয়ে 3 জন ইহুদিকে সাহায্য করেছিল বিভিন্ন 3 ধরনের জিনিস দিয়ে, এবং শেষে পরীক্ষা করতে এসেছিলেন সেই ফেরেশতা। সেখানে কি করছিল? 2 জন ইহুদি তাকে যখন ফেরেশতা পরীক্ষা করতে আসলেন তাকে ফিরিয়ে দিয়েছিলেন, এবং একজন তাকে ছাগল দিয়ে সাহায্য করেছিলেন। এখন যদি সেই ক্ষেত্রে আমি একটা কথা বলি যে সেখানে শেষে যেজন আছে তার নাম দিলাম, যিনি ছাগল দান করেছেন ফেরেশতাকে, তার নাম দিলাম আমরা করিম। এখন যদি এটা বলি যে করিমের কাজের মধ্যেই সততার পুরস্কার গল্পের মূল নিহিত, এটা বিশ্লেষণ করো, সেটা কিন্তু তাহলে ওই বিশ্লেষণের দিকে চলে যাবে। এখন যদি বলি যে করিম একজন এখানে ব্যক্তির নাম, আর 2 জন নাম আছে মনে করো রহিম বা ফজল। এখন রহিম ফেরেশতাকে কোনো ধরনের সাহায্য করেনি, তাহলে আমরা সর্বশেষ যে জেনেছি যে তৃতীয় ব্যক্তি যিনি ছিলেন তিনি ফেরেশতাকে সাহায্য করেছিলেন। একটু ভালো করে বুঝে নাও। তো সেই ক্ষেত্রে যদি আমি রহিমের ক্ষেত্রে বলি যে দ্বিতীয় বা প্রথম ব্যক্তি ফেরেশতার সাথে যে আচরণ করেছিল সেটা সঠিক ছিল কি না তোমার পাঠ্য বইয়ের আলোকে মূল্যায়ন করো। এখন এইখানে যে মূল্যায়ন করব পাঠ্য বইয়ের আলোকে, কিসের আলোকে? পাঠ্য বইয়ের আলোকে। ভালো করে বুঝাও, এই পাঠ্য বইয়ের আলোকে, এটা হলো নির্দিষ্ট ওই পাঠ্য বইয়ের আলোকে কিন্তু কিছু বাক্যের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে ঘটনাটা কি।
অর্থাৎ ওই ঘটনার পরিপ্রেক্ষিতে বা ওই ঘটনা অনুযায়ী তুমি এই প্রশ্নটার উত্তর দেবে। এখন এই যে ওই ঘটনা, এটা হলো মানদণ্ড বা বিচার কার্য। সোজা হিসেবে আমরা যখন কোনো কিছু ক্রয় করি তখন কিন্তু এক পাশে একটা বাটখারা দেওয়া হয়, 1 কেজি হোক, আধা কেজি হোক, এবং অন্য পাশে জিনিসপত্র তরি তরকারি দেওয়া হয়। আমি দোকানে গিয়ে বললাম যে আমাকে 1.5 কেজি আলু দেন, সেই ক্ষেত্রে সে কি একটা বাটখারা 1 কেজির আর একটা বাটখারা আধা কেজি, এইটা হলো কিন্তু মানদণ্ড। সে ওই দুইটা বাটখারা দিয়েই কি করবে, আমাকে 1.5 কেজি হিসেবে মেপে দেবে। সে কিন্তু নিজে আন্দাজ করে মেপে দিলে সেটা হবে না, তাহলে ওই বাটখারাটা ছিল কিন্তু মানদণ্ড। মানে কোনো ঘটনার আলোকে, কোনো সূত্রের আলোকে, কোনো বিষয়ের আলোকে যখন কোনো বিষয়কে আমরা দেখাবো, মূল্যায়ন করব, সেটি হলো মূল্যায়ন শব্দটা আমরা এখানে না নেই, জাস্টিফাই করো, ওই মূল্যায়নটাই চলে আসে যে কোনো বিষয়ের আলোকে যখন আমরা সমাধান করতে চেষ্টা করব, সেটি হলো মূল্যায়ন। আর এই ক্ষেত্রে যে কি কি থাকে, শিক্ষার্থী কি কি করতে পারে, শিক্ষার্থী কোটি পর্যন্ত সংখ্যার স্থানীয় মান নির্ণয় করতে পারবে, এটা হলো পঞ্চমের জন্য বলা হয়েছে। শ্রেণীকরণের ভিত্তিতে সহজ সিদ্ধান্ত উপনীত হতে পারবে। যদি একটা উদাহরণ আমরা দিই, বেগম রোকেয়া ও বেগম সুফিয়া কামালের মধ্যকার সাহিত্যে নারী জাগরণের ভূমিকা পালন করেছে, সেটি বিচার করতে পারবে। এখন এটি কীভাবে, আমরা সুফিয়া কামাল সম্পর্কে জানি না, কিন্তু বেগম রোকেয়া সম্পর্কে জানি। এখানে বেগম রোকেয়া হলো মানদণ্ড, মানে তার আলোকে এই সুফিয়া কামালের ভূমিকা, নারী জাগরণের ভূমিকাটা আমাদের দেখাতে হবে। এখন জ্ঞানমূলক ক্ষেত্রে ষষ্ঠ এবং সর্বশেষ ধাপ হলো মূল্যায়ন। প্রশ্ন যেমন সতীদাহ প্রথা উচ্ছেদ সংক্রান্ত আইন প্রণয়নে রাজা রামমোহন রায় ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মধ্যে কে বেশি ভূমিকা পালন করছেন? শিক্ষার্থী আবার বলি, সতীদাহ প্রথা উচ্ছেদ সংক্রান্ত আইন প্রণয়নে রাজা রামমোহন রায় ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মধ্যে কে বেশি ভূমিকা পালন করেছেন? শিক্ষার্থীদের এটা বিচার করতে দিলে সেটি কিভাবে করবে? অবশ্যই পাঠ্যপুস্তক থেকে প্রাপ্ত এ সংক্রান্ত তথ্য উপাত্তের ভিত্তিতে তারা সিদ্ধান্তে উপনীত হবে। আর এটি হলো মূল্যায়ন। সেখানে পাঠ্যপুস্তকে যে বিষয়গুলো দেওয়া আছে সেই বিষয়গুলোর আলোকে কিন্তু তোমাকে লিখতে হবে। বাইরের কোনো বিষয়ে লিখলে তখন কিন্তু মূল্যায়ন করা হবে না। এখন বিশ্লেষণ করা হবে না। বিশ্লেষণের ক্ষেত্রে কি বলা হয়েছে? আচ্ছা, আমরা ছিলাম এখানে মূল্যায়ন, তো এখানে এই পর্যন্তই। সেক্ষেত্রে বিশ্লেষণ তো আমরা আগেই পেয়েছি। তো আচ্ছা, বিশ্লেষণ যেটা নির্ণয় করা, এখানে একটু মিসিং হয়ে গেছে, লাইন আগে পরে হয়ে গেছে। যাই হোক, এই যে আমরা মূল্যায়নগুলো, এখানে বিশ্লেষণ হবে না। মূল্যায়নের ক্ষেত্রে নির্ণয় করা, তর্ক বিতর্ক, নিরূপণ, সংযুক্ত, পছন্দ, তুলনা, উপসংহার করা, তুলনা করে পার্থক্য দেখানো, নির্ভরযোগ্য করা, বর্ণনা করা, পৃথক করা, আর কি কি আছে, প্রাক্কল বা মূল্যায়ন করা, ব্যাখ্যা করা, বিচার। আচ্ছা, এখানে একটু ভুল আছে, আমরা ওটা এড়িয়ে যাব। এখন আমরা যেটা দেখব যে মননশীলতার উপরোক্ত 6টি পর্যায় কাঠিন্যের মাত্রা অনুসারে বিন্যস্ত। জ্ঞান হলো সহজতম এবং মূল্যায়ন হলো জটিলতম। এখানে আমি বলেছিলাম প্রথম যে ধাপটা সেটা হলো জ্ঞানমূলক বা জ্ঞান, আর একেবারে সর্বশেষ যেটি সেটা হলো মূল্যায়ন, এটা হলো জটিল পর্যায়। এক্ষেত্রে শিখন প্রক্রিয়ার মননশীলতার প্রথম পর্যায়টি পুরোপুরি অর্জনের পরেই পরবর্তী পর্যায়ে উত্তরণের চেষ্টা নেওয়া উচিত। মানে তুমি আগে জ্ঞান শিখবে, তারপর অনুধাবনে যাবে, তারপর প্রয়োগে যাবে, তারপরে সংশ্লেষণ, বিশ্লেষণ, মূল্যায়নে যাবে। এটাই হলো শিক্ষা বর্তমান সৃজনশীলের নিয়ম। এখন যদি আমরা একটা সৃজনশীল প্রশ্ন দেখব এখানে, সেখানে এই কথাগুলো আমরা যা শিখলাম তার প্রয়োগটা কিভাবে দেখানো হয়েছে। সেখানে আমরা একটা অনুচ্ছেদ পড়ি, যে অনুচ্ছেদটি পড়ে নিচে প্রশ্নগুলোর উত্তর দাও। বন্যা সারা সকাল মিসেস সালমার বাসায় কাজ করে, তাকে খালাম্মা বলে ডাকে। সে মিসেস
সালমার যাবতীয় কাজে সাহায্য করার চেষ্টা করে। আর দিবা শাখার একটি স্কুলেও সে পড়ে, পড়ালেখায় সে পিছিয়ে নেই। শুধু প্রকৃতির কোনো কিছুর সঙ্গে তার সখ্য গড়ে ওঠেনি, সে সবসময় বা তার কথায় তার নিজের জীবন আর কাজ নিয়ে ব্যস্ত। প্রকৃতিতে নয়, নিজের কাজেই সে শান্তি খুঁজে পায়। বন্যা তার কাজ দিয়ে, কথা দিয়ে মিসেস সালমাকে এমন করে নিয়েছেন যে মিসেস সালমা বন্যাকে পরিবারের অন্য সদস্যের মতোই মনে করে। এই হলো একটা উদ্দীপক। এখন আমরা এর প্রশ্ন দেখব, যেখানে জ্ঞানমূলক প্রশ্নটা কি, মিনু কার বাড়িতে থাকতো। এটা কিন্তু পাঠ্য বইতে আছে, সরাসরি তুমি উত্তর দিতে পারো। এটা হলো জ্ঞানমূলক প্রশ্ন, এটার নম্বর হলো 1। 2, ষষ্ঠ ইন্দ্রিয় বলতে কি বোঝানো হয়েছে। এখন বিষয় হলো 6টা ইন্দ্রিয়, আমাদের 6টা ইন্দ্রিয়, সেই 6টা ইন্দ্রিয়কে ষষ্ঠ ইন্দ্রিয় বলা হয়েছে। এই ষষ্ঠ ইন্দ্রিয় বলতে কি বোঝানো হয়েছে, এইটার উত্তর কিন্তু সরাসরি পাঠ্যপুস্তকে নেই, তোমাকে বুঝে উত্তর দিতে হবে। এখন এইখানে বিষয় হলো, এইখানে উত্তর দেওয়ার একটা ব্যাপার আছে। এই খ নাম্বার প্রশ্নের উত্তর হবে 2টা অনুচ্ছেদে। 2টা অনুচ্ছেদের প্রথম অনুচ্ছেদ থাকবে ক, যেমন তুমি তোমার পাঠ্যপুস্তক সম্পর্কে পুস্তকে যে পড়েছ সেখান থেকে কিছু কথা এখানে লিখে দিতে হবে। তারপরে এই ষষ্ঠ ইন্দ্রিয় বলতে যে কি বোঝানো হয়েছে সেটা তোমাকে লিখে দিতে হবে বা জানিয়ে দিতে হবে। তাহলে এখানে 2টা অনুচ্ছেদে তোমার উত্তর দিতে হবে। যদি তুমি 2টা অনুচ্ছেদে উত্তর দাও, সেখানে প্রথম অনুচ্ছেদে জ্ঞানমূলক তথ্য দেওয়া থাকবে, যেটা পাঠ্যপুস্তক থেকে নেবে। আর পরের অংশটা হলো তুমি নিজের মেধাবুদ্ধি দিয়ে পাঠ্যপুস্তকের আলোকে উত্তরটা দেবে। সেই ক্ষেত্রে তুমি 2 নম্বর পাবে। বাংলার ক্ষেত্রে কোনো একটা বানান ভুল হলে 1 নম্বর কাটা যাবে, এখানে হাফ নম্বর দেওয়ার কোনো জায়গা নেই। সম্পূর্ণ শুদ্ধভাবে যদি লেখো নির্ভুল বানানে, প্রত্যেকটা প্রশ্নে 1, 2, 3, 4 করে পাবে। যদি কোনো একটা বানান ভুল হয় বাংলায়, সেক্ষেত্রে তোমার 1 নম্বর করে কাটা যাবে। এখানে হাফ দেওয়ার কোনো জায়গা নেই, এখানে 1 নম্বর। যদিও 3টা বানানে বা কোথাও আমরা 3টা বানানে একটা ভুল কাটি, সেটা হলো পরের 1 নম্বর কাটি, সেটা হলো পরের প্রশ্নগুলোতে। কিন্তু এইখানে তোমার একটা ভুল হয়ে গেছে, তো সেখানে তোমাকে 1.5 বা 1 আর অর্ধেক দেওয়া যাবে না, সেখানে 1 নম্বর কাটা যাবে। পরের প্রশ্নটা হলো গ, যেটার নাম হলো প্রয়োগমূলক প্রশ্ন। এখানে প্রয়োগমূলক প্রশ্নটা কিভাবে আমরা একটু দেখে নেই। অবস্থানগত দিক থেকে উদ্দীপকের বন্যা ও মিনুর মধ্যে যে বৈসাদৃশ্য লক্ষ্য করা যায় তা ব্যাখ্যা করো। এখন এখানে মিনু হলো পাঠ্যপুস্তকের চরিত্র, বন্যা হলো উদ্দীপকের চরিত্র। এখন এখানে বন্যার সম্পর্কে হালকা আমরা জেনেছি, কিন্তু মিনুর সম্পর্কে বিস্তারিত জেনেছি। এখন মিনু এবং বন্যার মধ্যে যে বৈসাদৃশ্য, মানে আলাদা কি আছে, অমিল কি আছে, সেই বিষয়টা দেখাতে হবে। সেটা কিভাবে দেখাবে, এইখানে কিন্তু উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন না, প্রয়োগমূলক প্রশ্নের 3টা পার্টে প্রশ্নের উত্তর লিখতে হয়। যেমন সেক্ষেত্রে তোমাকে প্রথম এই গ নাম্বারেও জ্ঞানমূলক কিছু কথাবার্তা লিখতে হবে, মিনু সম্পর্কে পাঠ্যপুস্তক থেকে তথ্য দিতে হবে। তারপরে এই প্রশ্নটার উত্তর কি হবে সেই বিষয়টা যদি তুমি লিখে দেখাতে পারো বা জানাতে পারো, সেটা হলো অনুধাবনমূলক। মানে তুমি যে প্রশ্নটা বুঝতে পেরেছো, প্রশ্নটা কি চেয়েছে, কি উত্তর হবে, এটা যে বুঝতে পেরেছো বা প্রশ্নে কি চেয়েছে, সেই জিনিসটা দিয়ে যদি অনুচ্ছেদটা শুরু করো সেই কথাগুলো দিয়ে, তাহলে আমরা বুঝতে পারবো যে তুমি প্রশ্নের উত্তরটা বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরেছো সেটা যদি খাতায় লেখো, তাহলে সেটার জন্য হবে অনুধাবনমূলক উত্তর, সেজন্য তুমি 1 পাবে। এবং সর্বশেষ অনুচ্ছেদে তোমাকে বৈসাদৃশ্য বা অমিল দেখাতে হবে, সেটার জন্য 1 পাবে। তো এখানে 3টা অনুচ্ছেদে উত্তর দিতে হবে, তখন এটার জন্য তুমি 3 পাবে। যদি তুমি 1 অনুচ্ছেদে 1 প্যারায় দিয়ে দাও, তাহলে কিন্তু তোমার নম্বর কাটা যাবে।
যদি এখানে সময় আমার বেশি হয়ে গেছে, সেই ক্ষেত্রে এই উত্তরগুলো আমি এখন পূর্ণাঙ্গভাবে দিতে পারবো না। পরবর্তী ভিডিওতে আমি আবার একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে এই সৃজনশীলের আলোকে উত্তরগুলো দিতে চেষ্টা করব। এখানে শুধু উদাহরণস্বরূপই আমি সাধারণভাবে আলোচনা করে যাচ্ছি। এরপরে 4 নম্বর প্রশ্ন আছে ঘ। দেখো, বন্যার শিক্ষা ছিল প্রাতিষ্ঠানিক আর প্রকৃতি হচ্ছে মিনুর পাঠশালা, কথাটি বিশ্লেষণ করো। এইখানে যে 4 নম্বর প্রশ্ন, দেখো আমরা যে একটা বিষয় পড়েছিলাম উচ্চতর দক্ষতামূলক প্রশ্নে সংশ্লেষণ, বিশ্লেষণ এবং মূল্যায়ন, তার একটা বিষয় তোমাদেরকে জাস্টিফাই করা হয় বা পরীক্ষা করা হয়, যে কোনো একটা বিষয়। এইখানে কিন্তু তোমাদের বিশ্লেষণ অংশটা পরীক্ষা করা হবে যে কতটুকু তুমি বিশ্লেষণ করে দেখাতে পারবে। তো সেই ক্ষেত্রেই বলা হচ্ছে কথাটি বিশ্লেষণ করো। প্রশ্নটা কি, বন্যার শিক্ষা ছিল প্রাতিষ্ঠানিক, মানে বন্যা তার কাজের ফাঁকে সে স্কুলে গিয়ে পড়াশোনা করছে, কিন্তু মিনু বাসায় থেকে, সে কোথাও কোনো স্কুলে গিয়ে পড়াশোনা করেনি, সে বাসায় থেকেছে। সেখানে তার আশপাশ সবাইকে দেখে, প্রকৃতি দেখে, সেখান থেকে সে শিক্ষা নিয়েছে। এখন এই বিষয়টাকে তুমি বিশ্লেষণ করে দেখাতে হবে। যদি দেখাতে পারো তাহলে তুমি 4 নাম্বার পাবে। এখন এখানে একটা কথা বলে দিই, এই প্রশ্নের উত্তরে কিন্তু 4টা অনুচ্ছেদ হবে। প্রথম অনুচ্ছেদে হবে জ্ঞানমূলক অংশ, সেখানে মিনু সম্পর্কে তোমাকে বা পাঠ্য বই থেকে কিছু বাক্য তুলে আনতে হবে এই প্রশ্নের সাথে সংশ্লিষ্ট বাক্যগুলো। তারপরে তোমাকে দেখাতে হবে পরের অনুচ্ছেদে যে তুমি প্রশ্নের উত্তরটা কি হয়েছে, প্রশ্নটা তুমি বুঝতে পেরেছো, এই বুঝতে পেরেছো তার প্রমাণ দিতে হবে কিছু কথা লিখে। তারপরে কি, প্রয়োগ, সেই যে মিনু আর বন্যার যে বিষয়, কোন প্রশ্ন কি উত্তর চেয়েছে, সেই বিষয়টা তুমি প্রয়োগ করে দেখাতে হবে, এটার জন্য 1 নম্বর। তাহলে প্রথম জ্ঞানমূলক প্রশ্নের জন্য 1 নম্বর, উত্তরের জন্য এই প্রশ্নটার মধ্যেই উচ্চতর দক্ষরের মধ্যেই 4টা ভাগ, 1 1 1 1, মোট 4 নম্বর। তো জ্ঞানমূলকের জন্য 1, আমি একটা ছকের আলোকে তোমাদেরকে এটা দেখাচ্ছি, একটা ছবির আলোকে দেখাচ্ছি, তাহলেই বুঝতে পারবে। যেখানে প্রথম আছে 1 জ্ঞানমূলকের জন্য, পরে আছে অনুধাবনের জন্য 1, প্রয়োগের জন্য 1, তারপর আছে উচ্চতর দক্ষতার যে এই যে মূল্যায়ন করে যে বিষয়টা দেখাবা সেটা হলো 1। এই 4টা অংশ যদি তুমি ঠিকঠাক মতো লিখতে পারো তাহলেই তুমি 4 পাবে। এখন অনেকেই বিষয় হলো সৃজনশীল প্রশ্নের উত্তর লেখে 10-এ 10 কিন্তু পায় না। না পাওয়ার কারণ হলো সে যথাযথভাবে নিয়ম অনুসারে উত্তর দেয় না। তো আশা করছি এই সৃজনশীল সম্পর্কে তোমাদের একটা ধারণা চলে আসবে। এরপরে আমি আবারও একটা বিস্তারিত ভিডিও দেব, সেখান থেকে কোনো একটা প্রশ্ন নিব এবং পার্ট করে, মানে আলাদা আলাদা করে প্রশ্নটা কি, তার জ্ঞানমূলক কি হবে, অনুধাবনমূলক উত্তর কি হবে, প্রয়োগমূলক উত্তর কি হবে এবং উচ্চতর দক্ষতার উত্তরটা কিভাবে লিখতে হয়, কোনটায় কত নম্বর, কির জন্য তুমি পূর্ণ নম্বর পাবে, কোন কোন বিষয় বাদ গেলে পূর্ণ নম্বর পাবে না, সে সম্পর্কে আমি দেখাবো বা জানাবো। যাই হোক, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আজকের এখানেই শেষ করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ।